তো 85 দাগের প্রথম প্রশ্ন কী আছে, ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল 1757 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর কী হবে? 85 দাগের সঠিক উত্তর তো 85 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1765 খ্রিস্টাব্দে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কিন্তু 1765 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল লর্ড ক্লাইভ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি হয়েছিল কিন্তু 1765 খ্রিস্টাব্দে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো 86 দাগের প্রশ্ন দেখি। 86-এর প্রশ্ন কী আছে, কবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেছিলেন, এটা কবে? 1194, 1199, 1203 আর 1206। তো 86 দাগের সঠিক উত্তর কী হবে? 86-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 1203 খ্রিস্টাব্দে, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1203 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন এবং সেন রাজবংশের শেষ সম্রাট লক্ষণ সেনকে কিন্তু তিনি পরাজিত করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 86 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1203 খ্রিস্টাব্দে। পুরো ডিটেলসটা একটু বলে দিলাম। 86 দাগের পরে 87 দাগের প্রশ্নের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? 87 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কিন্তু হরিসেন, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। তুমি শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা দিয়ে যাও, ABCD কোনটি হবে সেটাই উত্তর দিয়ে যাও, নাম না লিখলেও চলবে। হরিসেন ছিলেন 4th শতাব্দীর একজন সাংস্কৃতিক কবি, স্তবক, সভাকবি এবং মন্ত্রীও ছিলেন তৎকালীন রাজা সমুদ্রগুপ্তের। তার রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং রাজত্বকাল সম্পর্কে কিন্তু জানা যায়, বহু তথ্য জানা যায়। সমুদ্রগুপ্ত কেমন ছিলেন সেগুলো কিন্তু এই হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু জানা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 87 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ হরিসেন। চলো আমরা 88 দাগের প্রশ্ন দেখি। 88 দাগের প্রশ্ন কী আছে, রামচরিত কার রচনা? রামচরিত কার রচনা? কমেন্ট করো। রামচরিত কার রচনা? এটা এখানে আছে বাণভট্ট, কালিদাস, সন্ধ্যাকার নন্দী আর তুলসীদাস। তো রামচরিত কার লেখা? এখানে রামচরিত কার রচনা? রামচরিত হচ্ছে এখানে যে সঠিক উত্তর হবে কিন্তু সন্ধ্যাকার নন্দী। সন্ধ্যাকার নন্দী ছিলেন কিন্তু রামচরিতের রামচরিত কার রচনার? সন্ধ্যাকার নন্দীর কিন্তু এই রচনা রামচরিত। সন্ধ্যাকার নন্দী ছিলেন কিন্তু ভারতের একজন বিখ্যাত বাঙালি সংস্কৃত পণ্ডিত এবং কবি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 89 দাগের প্রশ্ন চলে যাবো। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন মুজাহিদ শাহ, আহমেদ শাহ, আলাউদ্দিন বাহমন শাহ আর তাজউদ্দিন ফিরোজ শাহ। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 89 দাগের সঠিক উত্তর কী হবে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1347 সালে আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 1347 সালে আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, অর্থাৎ 89 দাগের সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো 90 দাগের প্রশ্ন দেখি। 90 দাগের প্রশ্ন আছে, দেখো। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো পুরুলিয়া, কুচবিহার, মুর্শিদাবাদ আর হুগলি। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো এখানে সঠিক উত্তর কী হবে? 90 দাগের সঠিক উত্তর কী হবে? মুর্শিদাবাদ জেলার এখানে এর সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা, এখানে এর সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদী রেশম নামে এক বিশেষ প্রকার রেশম তৈরি হয়, যার ঐতিহাসিক ঐতিহ্য কিন্তু বিখ্যাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ। চলো আমরা 91 দাগের প্রশ্ন দেখি। 91 দাগের প্রশ্ন কী আছে দেখো। 91 দাগের প্রশ্ন আছে, একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? তো সংখ্যার 25%, তাহলে যদি আমরা সংখ্যার 25% যদি আমরা এটা ধরি, এক্স ধরি একটা সংখ্যার 25% মানে 25/100, তার মানে 4x বাই আমরা লিখতে পারি 4 25 100।
তো এখানে আমরা লিখতে পারি কি এক্স যদি একটা সংখ্যা হয় তা 25/100 মানে 4/2500, তার মানে x/4, তার সঙ্গে 150 30% যোগ করতে হবে। 150 30% মানে 30/100। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটা হচ্ছে 150 গুণ 30/100, তাহলে আমরা এই শূন্য এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, তাহলে 3 15 45 করতে পারি। তো এটা 45 হয়ে যাবে, যোগ করলে যোগফল কত হয় 75, তো এটা সমান 75 হবে। তো এখানে আমরা কি করতে পারি, x/4টা এরকম লিখতে পারি, আর এটা সমান সমান 45, এই এখানে 75টা 75 দিলাম, আর এই 45টা ওই সাইডে গেলে -45 হয়। এটা এটা যদি আমরা বিয়োগ করি x/4, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 5 5 0, 4 আর কত হলে 7, 3 হলে 7, এখানে হয়ে যাচ্ছে 30। তাহলে x সমান সমান আমার কত দাঁড়াচ্ছে, এই 30 আর 4 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 120। তো সংখ্যাটি আমার 120, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। চলো 92 দাগের প্রশ্ন দেখি। 92 প্রশ্ন আছে, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণী মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? এখান থেকে সপ্তাহখানি আগে কিন্তু এটা এই একটা প্র্যাকটিস সেটে আমরা এই অঙ্কটা করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু সহজেই এখানে দেখো বলছে ছাত্রছাত্রী এই 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, আর 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। এই জায়গাটায় আমি কি বলে দিয়েছিলাম সেটা তোমরা একটু মনে করো, এবং সেটাকে কিভাবে সমাধান করবে একদম দেখার সাথে সাথে উত্তর করবে কিভাবে করবে। দেখো এটা করতে হয় কীভাবে, দেখো আমরা কিছু করব না, এখান থেকে 100 দেবো, এবারে 100 থেকে বিয়োগ করব। কি বিয়োগ করব, দুটো বিষয়ে ফেল করেছে কতটা, 46 আর 29। তো 46 আর 29 আমরা এই দুটো যোগ করব, যোগ করলে কত হয়, 9 6 15, 5 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 75। এর থেকে বিয়োগ করব কত, এই যে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে তার 25 বিয়োগ করে দেবো, তাহলে এখানে থাকবে 50। তাহলে 100 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে থাকবে 50%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 50%, এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 93 দাগের প্রশ্নের উত্তর করি। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতাংশ কত ক্ষতি হবে কত? ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতাংশ ক্ষতি কত? তো এটা আমরা 10% ক্ষতি মানে কি, 10% ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা, তার মানে কি 10/90 হয়ে যাবে। ঠিক আছে, মানে 90 টাকা, 100 টাকার জিনিস 90 টাকা বিক্রি করব, এবং এখানে ক্ষতি হচ্ছে 10 টাকা, তাহলে এখান থেকে 10% ক্ষতি 10/90। আশা করি তোমরা বুঝতে পারছো কি বিষয়টা বলতে চাইছি আমি। তো এখানে আমরা এই 10/90 দেবো, ইন্টু এখানে বলছে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, যে কত শতাংশ ক্ষতি, তাই শতাংশের জন্য এখানে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের এখান থেকে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, এটাই 100/9 করতে পারি। 100/9 মানে 11 পূর্ণ 1/9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। 93 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 93 হয়ে গেল। 94 দাগের প্রশ্ন দেখি। 94 দাগের প্রশ্নের উত্তর কি হবে? এখানে বলছে পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পরপর 6টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 8, এটা হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো এটার উত্তর কি হবে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তোমাকে নির্ণয় করতে হবে। তো পরপর 6টি বিজোড় সংখ্যা, তো আমি যদি মনে করি এক্স একটা বিজোড় সংখ্যা, তাহলে পরের বিজোড় সংখ্যাটা কত আসবে? তাহলে এক্স যদি আমরা ধরো মনে করো 3, এক্সের মান 3 একটা বিজোড় সংখ্যা, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যাটা হবে 5, তাহলে আমার ওর সঙ্গে 2 যোগ করতে হবে। আশা করি তো বুঝতে পেরেছো। তাহলে এক্স একটা বিজোড় সংখ্যা, এক্স যোগ 2 একটা বিজোড় সংখ্যা, তারপরে এক্স যোগ 4 একটা বিজোড় সংখ্যা, তারপরে এক্স যোগ 6 একটা বিজোড় সংখ্যা, তারপরে এক্স যোগ 8 একটা বিজোড় সংখ্যা। তাহলে 1 2 3 4 5টা হলো, পরপর 6টি বলেছে কিন্তু, তাহলে এক্স যোগ 10 একটা বিজোড় সংখ্যা। এবার বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বৃহত্তম কত? এক্স যোগ 10। আর ক্ষুদ্রতম কত? ক্ষুদ্রতম এক্স এটা, তাহলে এটা বিয়োগ করতে হবে, করলে কত হবে? বৃহত্তম ক্ষুদ্রতম পার্থক্য কত? তাহলে দেখো এই প্লাস এক্স
মাইনাস এক্স কেটে গেল, তাহলে এটা সমান সমান 10 দাঁড়ালো। তাহলে এর সঠিক উত্তর হবে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 10। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 95 দাগের প্রশ্ন আছে, দেখো এক মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে এবি বাই এ মাইনাস বি, এবি বাই এ মাইনাস বি ইন্টু টি। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। সেটা কিভাবে আমরা সূত্রটা ইউজ করব? দেখো, 60 কিলোমিটার গতিতে গেলে 20 মিনিট দেরি হয়, 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে এই যে 80 আর 60 এটাকে আমরা এবি ধরবো, অর্থাৎ বড়টা আমরা এ ধরবো, ছোটোটা আমরা বি ধরবো। আর এই যে 20 মিনিট আর 10 মিনিট এটাকে আমরা টি ধরবো। তাই এটা তাহলে আমরা কিভাবে সূত্রটা সমাধান করব? এই দেখো, তোমাদের আজকে দেখাচ্ছি, এরপরে তোমরা ভুলবে না। এরকম অঙ্ক থাকলে খুব সহজে এটা সমাধান করতে পারবে। এবি বাই এ প্লাস বি, অর্থাৎ 80 ইন্টু 60 বাই 80 আর 60 বিয়োগ করলে হয়ে যাবে 20 ইন্টু টি। টি মানে কত? টি মানে এখানে 20 মিনিট দেরি হচ্ছে, 10 মিনিট আগে পৌঁছাচ্ছে। তো এরা বিপরীত হলে কি হয়? বিপরীত হলে যোগ হয়, অর্থাৎ 20 আর 10 30 হয়ে যাবে। 30 বাই 60। আশা করি বুঝতে পেরেছো। এই শূন্য আর এই শূন্য কাটবো। 60 করলাম কেন? কারণ মিনিট আর এটা কিন্তু ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, তাই আমরা 60 দিয়ে ভাগ করে মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করলাম। এ দেখো, 3 আর এই 6 কাটলে হয়ে যাবে 3 দ্বিগুণে 6। আর এই শূন্য আর এই শূন্য কাটবো। এখানেও দেখো, 2 দিয়ে আর 6 কাটলে 3 দ্বিগুণে 6, আর 2 আর এই 80 কাটলে হয়ে যাবে 40। 40 আর 3 যদি গুণ করি তাহলে পেয়ে গেলাম কত? 120। তাহলে এখানে বলছে তবে গন্তব্যস্থলের দূরত্ব কত। এখন এখানে গন্তব্যস্থলের দূরত্ব তাহলে তুমি কত পেলে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 120 কিমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর দাগ হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী আছে? 96 দাগের প্রশ্ন আমরা যাব, তবে তার জন্য প্রশ্নটা একটু বাম সাইডে সরাবো। 96 প্রশ্নের উত্তর করো। স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো এটা তোমরা কীভাবে বার করবে? এখানে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখানে অনুকূলের গতি কত? তো নৌকার সূত্র কী আছে? অনুকূল সমান সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নৌকার বেগ যোগ স্রোতের বেগ, তার মানে 7 আর 2 কত হয়? 9। তাহলে 9 কিলোমিটার পার ঘন্টা অনুকূলের বেগ, 108 কিলোমিটার যেতে 9 দিয়ে ভাগ করবে, তাহলে এখানে 12 হয়ে যাবে। এখানে 12 ঘন্টা পার 12 ঘন্টা সিদ্ধা হবে সঠিক উত্তর। ওই পথ 108 কিলোমিটার যেতে 12 ঘন্টা সময় লাগে। 97 দাগের প্রশ্ন কী আছে দেখো। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজগোপালাচারী। তো এখানে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল। 97 থেকে সঠিক উত্তর কী হবে? 1948 সালের 1948 থেকে 1950 সাল পর্যন্ত চক্রবর্তী রাজগোপালাচারী কিন্তু এই পদের দায়িত্ব ছিলেন। 1948 থেকে 1950 সাল পর্যন্ত। তো ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 57 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। 98 দাগে যে প্রশ্নটা আছে দেখো, 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? করাচি, সিন্ধু, লাহোর, পাটনা। তো 98 দাগের সঠিক উত্তর কী হবে? তো 98 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে যে অপশান আছে লাহোর, এর লাহোর হবে এর সঠিক উত্তর। সিদ্ধাগ। 1940 সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে গৃহীত হয় লাহোর প্রস্তাব, যা কিন্তু পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিত হয়েছিল। মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র দেশের দাবি করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1944-এ মুসলিম লীগের অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় লাহোর অধিবেশনে। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন আছে 99 দাগের প্রশ্ন। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 1829, 1833, 1856, 1890। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই জানো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? তো বলো দেখি 99 দাগের সঠিক উত্তর কী হবে, কমেন্ট করো।
কোন বছর বিধবা বিবাহ আইন পরিবর্তন হয়? তো কোন বছর এটা? বিধবা বিবাহ আইন কোন বছর আহ, এই আইনটা পাস হয় কোন বছর? বিধবা বিবাহ আইন এটা পাস হয় কোন বছর? তো এটা ছিল কিন্তু 1856 সালে 26শে জুলাই বিধবা বিবাহ আইন এটা হচ্ছে পাস হয় এবং কার্যকারী হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1856 সালে এই যে 99 দাগের সঠিক উত্তর কিন্তু এটা হবে 1856 সালে। তোমরা অবশ্যই জানো 1856 সালে 26শে জুলাই কিন্তু এই বিধবা বিবাহ আইন পাস হয় এবং কার্যকারী হয়। 100 দাগের প্রশ্ন আছে, আইহোল প্রশস্তি কে রচনা করে? কে কি কমেন্ট করেছো দেখি, কমেন্টের উত্তর করো। 100 দাগের বি, 100 দাগের বি বলছে দীপিকা রায়। 100 দাগের বি বলছে দীপিকা রায়। এটা হচ্ছে পারমিতা বলছে 100 বি। আর এখানে বলছে কি বলছো এর নাম্বারটা তো দাদা সেম কোশ্চেন। না না, সেম কোশ্চেন তোমাদের। শোনো, বিষয়টা হচ্ছে এইখানে কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝবে। তুমি সম্ভবত 99 দাগের প্রশ্নের কথা বলেছো। 99 দাগের প্রশ্ন বলেছে বিধবা বিবাহ আইন কবে পাস হয়। তোমরা ভালো করে দেখবে, এটা 1856 সালে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাস হয় এবং কার্যকারী করা হয়। দেখবে তোমরা কিছু বই ঘুটে বা এ করে তুমি দেখবে এখানে 1856 সালে কিন্তু, যদিও আমার ইতিহাসে অতটা দক্ষতা নেই তবুও তোমাদেরকে বলে দিচ্ছি এটা 1856 সালের 26শে জুলাই বিধবা বিবাহ আইন কিন্তু পাস হয় এবং কার্যকারী হয়। আর আইহোল প্রশস্তি এটা কে রচনা করেন? তা এটা তোমরা কি উত্তর দিচ্ছ? কৌটিল্য, রবিকীর্তি, হরিসেন, এটা হচ্ছে নাইনিকার। তো এখানে 100 দাগের প্রশ্ন উত্তর কি দিচ্ছ তোমরা? হচ্ছে প্রশ্ন হচ্ছে আইহোল প্রশস্তি কার লেখা? এটা আইহোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তির লেখা। 101-এর প্রশ্ন কি আছে, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? এই প্রশ্নটা দেখো, নতুন একটা প্রশ্ন। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওবেসিটি আর হার্ট অ্যাটাক। তো ওরাল গ্লুকোজ টলারেন্স এই পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? সুন্দর প্রশ্ন কিন্তু, এরকম প্রশ্ন একমাত্র আরবিকৃষ্ণ স্কুল নিয়ে আসে। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? বলো, উত্তর করো সবাই দেখি। 101 দাগের ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? তো 101 দাগের সঠিক উত্তর হবে এটা। দেখো, তুমি ভুল বলেছো, এটা ব্যাপার না, এখান থেকে কিন্তু জিনিসটা শিখে গেলে এই ওবেসিটি হবে না, হবে হচ্ছে ব্লাড সুগার। এই ব্লাড সুগার যদি কারোর রক্তে গ্লুকোজ থাকে তার পরীক্ষার জন্য কিন্তু এই ওরাল গ্লুকোজ টলারেন্স এই পরীক্ষাটি করা হয়। বলে না রক্ত পরীক্ষা করে এসো, সুগার পরীক্ষা করে এসো। তো সুগার পরীক্ষার জন্য কিন্তু এটা একটা কমন পরীক্ষা, ওরাল গ্লুকোজ টলারেন্স। এটা হচ্ছে তুমি যখন ডাক্তার তোমাকে বলবে রক্ত পরীক্ষা করে এসো, সুগার কম বেশি আছে কিনা দেখবো, তা সুগার পরীক্ষা, রক্তের সুগার পরীক্ষাটা যে এটা কিন্তু ওরাল গ্লুকোজ টলারেন্স, ব্লাড সুগার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, ব্লাড সুগারের জন্য অরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি ব্যবহার করা হয়। আমরা পরের প্রশ্নে চলে যাবো। 102 নম্বরের প্রশ্ন, দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? সুন্দর প্রশ্ন এবং এরকম প্রশ্ন কিন্তু আসবে। বলো, দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? কেসিন, অ্যালবুমিন, ল্যাকটোজ আর গ্লোবিউলিন। দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? অবশ্যই সঠিক উত্তর হয়েছে 102-এর সঠিক উত্তর হবে দুধের বর্ণ সাদা হওয়ার কারণ হচ্ছে কেসিন। এর দেখা হবে সঠিক উত্তর। কেসিন থাকার কারণেই কিন্তু দুধের রং সাদা দেখায়। কেসিন হলো দুধের মধ্যে থাকা প্রধান এক ধরনের প্রোটিন যা ক্যালসিয়াম ও ফসফেটের সঙ্গে একত্রিত হয়ে মাইকেলস তৈরি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওর মধ্যে কী থাকে? ওর মধ্যে থাকে প্রোটিন যা ক্যালসিয়াম এবং ফসফেটের সঙ্গে একত্রিত হয়ে মাইকেলস তৈরি করে, যার জন্য দুধের রং সাদা দেখায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে একটা জিনিস তোমাদের আবার একবার বলে দিই, দুধের রং সাদা দেখায় কেসিনের জন্য। কেসিন বলো একটা প্রোটিন, মানে এক ধরনের প্রোটিন এবং দুধের প্রধান প্রোটিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা 103 দাগের প্রশ্নে চলে যাব। একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? গতিশক্তি, স্থিতিশক্তি, তড়িৎশক্তি আর চুম্বক শক্তি। তো 103 দাগের সঠিক উত্তর কী হবে? একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? তো
ঘড়ির স্প্রিংকে গোটালেই স্থিতিস্থাপক বা স্থিতিশক্তি কাজ করে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 103 দাগের সঠিক উত্তর হচ্ছে বিদ্যাগ। 104 দাগের প্রশ্ন কি আছে? তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায়, এরূপ যৌগ হলো। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায়, এরূপ যৌগের এরূপ যৌগ হলো সোডিয়াম ক্লোরাইড, কলিচুন, গ্লোবাল লবণ আর সোডিয়াম কার্বোনেট। তো 104 থেকে সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এখানে গ্লোবাল লবণ অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, যেটা কিন্তু সোডিয়াম সালফেট, যার সংকেত জেনে নাও Na2SO4, সোডিয়াম সালফেট। আজকেই কিন্তু এটা আমি পড়ানোর সময় বললাম, সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে Na2SO4, এটাকে বলা হয় গ্লোবাল লবণ। আর এর মানে সোডিয়াম সালফেট, এর আসল নাম হচ্ছে সোডিয়াম সালফেট। তো এটাকে গ্লোবাল লবণ বলা হয়, যার দ্রাব্যতা কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু দ্রাব্যতা কমে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো 105 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী আছে দেখে নিই। বিশুদ্ধ লোহার রং কেমন? ধূসর, সাদা, বাদামি, ধূসর লাল আর হালকা হলুদ। তো এখানে সঠিক উত্তর কী হবে? 105 থেকে সঠিক উত্তর কী হবে? বিশুদ্ধ লোহার রং কেমন? বিশুদ্ধ লোহার রং কেমন? 105 থেকে সঠিক উত্তর কী হবে? বিশুদ্ধ লোহার রং সাধারণত ধূসর ও সাদা হয়, এর দাগ হবে সঠিক উত্তর। বিশুদ্ধ লোহার রং সাদা ও ধূসর হয় এবং আয়নার মতো সেটা কিন্তু চকচক চকচক করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 106 দাগের প্রশ্নের উত্তর কী আছে? 106 দাগের প্রশ্ন আছে, দেখো, উডস মেটাল এ নিম্নলিখিত কোন ধাতু থাকে না? সীসা, তামা, টিন, বিসমাথ। এর মধ্যে উডস মেটাল এ নিম্নলিখিত কোন ধাতুটি থাকে না? উডস মেটালে কোন ধাতুটি থাকে না? তো এখানে এটাই কিন্তু থাকে না। এখানে তামা থাকবে না উডস মেটালে। এই যে বিদ্যাক হবে সঠিক উত্তর, তামা থাকবে না, সীসা, টিন আর বিসমাথ থাকবে। ঠিক আছে। 107 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা 106 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 107 দাগের প্রশ্ন কি আছে? সংবাদপত্রে মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? লর্ড বেন্টিং, লর্ড মেকলে, লর্ড হেস্টিংস আর লর্ড মেটকাপ। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? লর্ড বেন্টিং, লর্ড মেকলে, লর্ড হেস্টিংস আর লর্ড মেটকাপ। তো 107 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড মেটকাপ। লর্ড মেটকাপ, যিনি কিন্তু চার্লস মেটকাপ নামেও কিন্তু পরিচিত ছিলেন। তিনি ভারতের ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ছিলেন 1835 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন কিন্তু লর্ড মেটকাপ। আর ডিদ্দাগ হবে সঠিক উত্তর। চলো 108 দাগের প্রশ্ন দেখি। পিটের ভারত শাসন কবে পাশ করা হয়? পিটের ভারত শাসন কবে পাশ করা হয়? আশা করি তোমরা এটার উত্তর জানো। পিটের ভারত শাসন কবে পাশ করা হয়? 1780, 1781, 1783, 1784। বলো 108 দাগের প্রশ্নের উত্তর কে কেমন দিচ্ছে দেখি। 108-এর সঠিক উত্তর হবে ডি, 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন কবে পাশ হয়? 1784 খ্রিস্টাব্দে। 1784 সালে ব্রিটিশ পার্লামেন্ট পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল। এই আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের উপরে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখি। 108-এর পরে 109 দাগের প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে, তোমরা কি 109 দাগ দেখতে পাচ্ছ? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বদাই এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? বলো এখানে এর সঠিক উত্তর কী হবে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বদাই এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? রামমোহন লোহিয়া, রাজেন্দ্র প্রসাদ, বিনোবা ভাবে আর ভুলাভাই দেশাই। তো 109 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আচার্য বিনোবা ভাবে। এই আন্দোলনের মাধ্যমে তিনি ধনী ভূমি মালিকদের ভূমিহীনদের সঙ্গে তাদের জমি ভাগ করে নিতে উৎসাহিত করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সঠিক উত্তর হবে বিনোবা ভাবে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 10-এর দাগের প্রশ্নে 110 দাগের প্রশ্নে চলে যাব। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? বলতে পারবে কেউ?
110 সঠিক উত্তর কী হবে? এখানে অপশান আছে ভগৎ সিং, রাসবিহারী বসু, এম.এন. রায় আর লালা লাজপত রায়। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? 110 সঠিক উত্তর কী হবে? 1930 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে বিপ্লব দীর্ঘজীবী হোক এই ধ্বনিটি তুলেছিলেন কে? এই ধ্বনিটি তুলেছিলেন কে? লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন সে আবার। এর উত্তর কী হবে? 110 সঠিক উত্তর। দেখি কে কমেন্ট করতে পারে। 110 এ হবে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত। তো এ ছিল হচ্ছে কে? ভগৎ সিং। ঠিক আছে তো, ভগৎ সিং 1930 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কিন্তু এই ধ্বনিটা তুলেছিল, বিপ্লব দীর্ঘজীবী হোক এই ধ্বনি তুলেছিলেন ভগৎ সিং। সেটা ছিল 1930 সাল, মনে রাখবে 1930 সাল। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 111 প্রশ্ন। বাতাস থেকে কাচে আলো প্রতিসৃত হলে কোন বিষয়গুলো পরিবর্তিত হয়? বাতাস থেকে কাচে আলো প্রতিসৃত হলে কোন বিষয়গুলো পরিবর্তিত হয়? কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক গতি, তরঙ্গদৈর্ঘ্য গতি, কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের গতি। এখানে বলছে বাতাস থেকে কাছে যদি আলো প্রতিসৃত হয় কোন বিষয় পরিবর্তিত হয়? তো এখানে 111 সঠিক উত্তর কী হবে বলতে পারবে তোমরা? কেউ কমেন্ট করবে। সবাই তো প্রায় ঠিকঠাক উত্তরই দিচ্ছ, তবে কমেন্ট করলে বেশি ভালো লাগে, যে কমেন্ট হলে তখন তোমরা কতটা নিজেকে তৈরি করতে পেরেছো সেগুলো কিন্তু জানা যায়। এটার কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য ও গতি। এটা হবে সিদ্ধাভাবে সঠিক উত্তর। 111 সিদ্ধাভাবে সঠিক উত্তর। এখন বিষয়টা হচ্ছে বাতাস থেকে কাছে আলো প্রতিসৃত হলে কিন্তু আলোর গতি কমে যায় এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য কিছুটা পরিবর্তিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 112 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু একটা পরীক্ষায়, আমার একটা পরীক্ষায় কিন্তু এটা পড়েছিল। বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড়ে তাড়াতাড়ি শুকায় কেন? বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? উষ্ণতা বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, উষ্ণতা কম থাকে, আর্দ্রতা কম থাকে। তো এর সঠিক উত্তর কী হবে? যদিও সেখানে এইরকম অপশান ছিল না, কিন্তু এখানে অপশানটা একটা দারুণ অপশান দিয়েছে, উষ্ণতা বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, উষ্ণতা কম থাকে, আর্দ্রতা কম থাকে। তো এর সঠিক উত্তর কী হবে? 112 থেকে সঠিক উত্তর কী হবে? বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? 112 থেকে সঠিক উত্তর হবে কিন্তু ডি, আর্দ্রতা কম থাকার জন্য কিন্তু বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়। 113 হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? আলফা, বিটা, গামা, এক্স, কোনটা? বলো, হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? আলফা, বিটা, গামা আর এক্স। 113 দাগের সঠিক উত্তর কী হবে? 113 উত্তর হবে ডি, এক্স রশ্মি। ঠিক, এটা হচ্ছে হীরকের বিশুদ্ধতা এই এক্স রশ্মি দ্বারা কিন্তু নির্ণয় করা হয়। আর 114 প্রশ্নের উত্তর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? পিটুইটারি, বৃক্ক, অগ্নাশয়, যকৃৎ। তো 114 সঠিক উত্তর হবে সি। দেবু ঠিক বলেছে, অগ্নাশয়ে। অগ্নাশয়ে কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত। চলো 115 দাগের প্রশ্ন দেখি। 115 দাগের প্রশ্ন হচ্ছে কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? লিম্ফোসাইট, মোনোসাইট, বেসোফিল আর ইউসোনোফিল। কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? তো 115 দাগের সঠিক উত্তর অবশ্যই সবার জানা, তবে একবার দেখবো সবাই কী কমেন্ট করছো। 115 দাগের কী কমেন্ট করেছো? 115 হচ্ছে লিম্ফোসাইট। ঠিক বলেছো। কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? সেটা হচ্ছে লিম্ফোসাইট। চলো 116 দাগের প্রশ্ন দেখি। নিচের কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি? গ্লুকোজ, কার্বোহাইড্রেট, মাখন, ফ্যাট, কমলালেবু, ভিটামিন সি আর খনিজ লবণ, হরমোন। তো এর মধ্যে কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি বলো তো দেখি। 116 দাগের সঠিক উত্তর কী হবে? এটা একদম সাধারণ প্রশ্ন, একদম তোমরা বুঝতেই পারছো। 116 ডি ঠিক বলেছে, খনিজ লবণের সঙ্গে হরমোন। এটা কিন্তু ঠিক করে হয়নি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো 117 প্রশ্ন আছে মুখবিবরের কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? শর্করা, প্রোটিন, ফ্যাট কোনটি নয়? মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? 117 সঠিক উত্তর কী হবে?
তো মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? 117 সঠিক উত্তর কি করেছে দেখি। মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। 117 এর দাগ হবে সঠিক উত্তর। 118 প্রশ্নের উত্তর কি হবে? কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? তো এখানে বলছে ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন আর টেসলা। তো এখানে সঠিক উত্তর কি হবে? এরও উত্তর জানি, আশা করি তোমরা সবাই জানো। 118 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখি। তাহলে 118 সঠিক উত্তর হ্যাঁ, ফার্মি এককে কিন্তু এটা করা হয়। ফার্মি হলো ফার্মি বা ফেমটোমিটার দ্বারা পারমাণবিক আকার প্রকাশ করা হয়, এবং যেটি কিন্তু বিখ্যাত পদার্থবিদ এনরিকো ফার্মির নামে কিন্তু নামকরণ করা হয়েছে। এনরিকো ফার্মি এর নামে কিন্তু এই ফার্মি এককটার নাম করা হয়েছে। 119 দাগের প্রশ্ন আছে, জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান রশ্মি, এক্স রশ্মি। তো 119-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 119 দাগের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে দেখি। প্রশ্ন দেখি, জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে জিঙ্ক অক্সাইড। আমরা 120 দাগের প্রশ্ন দেখব। অ্যাজোলা একটি জৈব সার, এটি আসলে কি? ব্যাকটেরিয়া, শৈবাল, মস আর ফার্ন। তো এগুলো উত্তর তোমরা জানো আশা করি। অ্যাজোলা কি? কারণ এসব প্রশ্ন আমি অনেকবার ইউটিউবে দিয়েছি। অ্যাজোলা হচ্ছে একটা দ্রুত বর্ধনশীল জলজ ফার্ন। অ্যাজোলা একটি জৈব সার, এটি আসলে হচ্ছে এক জাতীয় ফার্ন যেটা কিন্তু জলে মানে বাড়ে, এটা জলে মানে বর্ধনশীল, দ্রুত বর্ধনশীল। ঠিক আছে, এটা সার হিসেবে কাজ করে, জৈব সার হিসেবে কাজ করে। তো 120 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। তো আজকে কিন্তু আমরা 80 থেকে 120টা পর্যন্ত প্রশ্নের উত্তর করলাম। আমরা কালকে আবার ক্লাসে এই 121 দাগ থেকে কিন্তু সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করব। তো আজকে যারা ক্লাসটা দেখছো তাদের জন্য কিন্তু তাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা ক্লাসটা এত রাত পর্যন্ত দেখছো। তো দেখতে থাকো। আর এডুকেশন স্কুল 120 ডি উত্তর হবে, ঠিক আছে। তো তোমরা যারা ক্লাসটা দেখছো তাদেরকে সবাইকে আমার খুব মানে কি বলি, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর তোমরা এত রাত পর্যন্ত ক্লাসটা দেখো, আমার খুব ভালো লাগে। আর রাত্রে ছাড়া ক্লাসটা করার সময়ও পায় না লাইভ ক্লাসে আসার। তাই দেখতে থাকো আর এডুকেশন স্কুল। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন নিয়ে যদি অসুবিধা থাকে, বা বেশি অঙ্ক নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে, তাহলে অবশ্যই তোমরা 85 339 82 506 এই নাম্বারে ফোন করবে। তাহলে দেখবে অবশ্যই তুমি আমার কাছ থেকে হেল্প পাবে।